সুপ্রিয় প্রথম বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি শবনম সুলতানা, সহকারী অধ্যাপক রসায়ন, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সুস্থ আছো এবং নিরাপদে আছো। এই মহামারী চলাকালীন তোমাদের সকলের নিরাপত্তা এবং সুস্থতা কামনা করে আজকের ক্লাস শুরু করছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি এর আগে বেশ কয়েকটি ক্লাস তোমাদের নিয়েছি এবং অনলাইন ক্লাসের মাধ্যমেই তোমাদের সাথে আমার প্রথম পরিচয়। তো আগের যে ক্লাসগুলি আমি নিয়েছি তোমাদের স্মরণ আছে কিনা, ক্লাসটি ছিল তৃতীয় ফিজিক্যাল কেমিস্ট্রির তৃতীয় অধ্যায়, তরল ও দ্রবণ। তো এই অধ্যায়ের অধিকাংশ বিষয়াবলী আমাদের ডিসকাস করা হয়ে গেছে। কিছু অংশ শেষের দিকে, কিছু অংশ বাকি ছিল, যেটা আজকের ক্লাসে আমি ডিসকাস করব। তো এখন আমরা চলে আসি আমাদের পাঠ্য বিষয়ে। সেটি হচ্ছে, তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি তোমাদের পড়াবো কোয়ালিটেটিভ প্রপার্টিস। আমি তোমাদের পড়াচ্ছি কোয়ালিটেটিভ প্রপার্টিস। এটা এই অধ্যায়ের সর্বশেষ আলোচ্য বিষয়। তো এই পূর্ববর্তী ক্লাসে আমি তোমাদের কোয়ালিটেটিভ প্রপার্টিস যে চারটি ধর্ম রয়েছে, চারটি ধর্মের মধ্যে দুটি ধর্ম, বাষ্পচাপের অবনমন এবং স্ফুটনাঙ্ক উন্নয়ন, এই দুটি অধ্যায়ে তোমাদের পড়িয়েছিলাম। এই দুটি টপিক সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে যে দুটি টপিক বাকি আছে সে বিষয়ে আমি আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে দুটি ধর্ম এখনো ডিসকাস করা বাকি, সেই দুটি ধর্ম হচ্ছে হিমাঙ্ক অবলম্বন এবং অসমোটিক চাপ। সরি শিক্ষার্থীরা, আমার কণ্ঠস্বরে আজকে একটু সমস্যা আছে, কথা বলতে সমস্যা হচ্ছে। আশা করি তোমরা এটাকে ইগনোর করবে। তো কোয়ালিটেটিভ প্রপার্টিস আমি একটু রিভিউ করে নিই। কোয়ালিটেটিভ প্রপার্টিস কাকে বলে তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে কোয়ালিটেটিভ প্রপার্টিস হচ্ছে যে এই ধর্মটি প্রকৃতির উপরে, দ্রবণের প্রকৃতির উপরে নির্ভর করে না, বরং কণা সংখ্যার উপরে নির্ভর করে। এবং এটি হচ্ছে চার ধরনের বৈশিষ্ট্য বিশিষ্ট: স্ফুটনাঙ্ক উন্নয়ন, স্ফুটনাঙ্ক উন্নয়ন, তারপরে হচ্ছে তোমার হিমাঙ্ক অবনমন, অসমোটিক চাপ এবং বাষ্পচাপের অবনমন, যেটি প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বাষ্পচাপের অবনমন। তো আমরা এই চারটি বিষয়বস্তুর প্রথম দুটি সম্পর্কে ডিসকাস করা হয়ে গেছে। তো আজকে আমরা তৃতীয় যে বৈশিষ্ট্য হিমাঙ্কের অবনমন সম্পর্কে আলোচনা করব। সরি, হিমাঙ্ক অবনমন। তো হিমাঙ্ক অবনমন কাকে বলে আমি এই বিষয়টি একটু ডিসকাস করি। সেটি হচ্ছে, হিমাঙ্ক অবনমন হচ্ছে যে তাপমাত্রায় যখন কঠিন এবং তরল পদার্থ পরস্পর সাম্য অবস্থায় চলে আসে, বা কঠিন ও তরল পদার্থের মধ্যে একটি সাম্য অবস্থা রচিত হয়, তাকে হিমাঙ্ক অবনমন বলা হয়। অর্থাৎ এই তাপমাত্রায় কঠিন এবং তরল অবস্থার মধ্যে, তরল অবস্থায় পারস্পরিক একটি সাম্য অবস্থা রচিত হয়। সাম্য অবস্থা রচিত হয় অর্থাৎ বিষয়টি এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে হিমাঙ্ক অবনমন হচ্ছে যে যখন একটি বিশুদ্ধ দ্রাবককে তার দ্রবণের মধ্যে, বিশুদ্ধ দ্রাবক মানে দ্রব দ্বারা একটি দ্রবণ তৈরি করা হয়, তখন
এই বিশুদ্ধ দ্রাবকের তুলনায় ওই দ্রবণের হিমাঙ্ক কম হয়ে থাকে। তো এই কম হয়ে যাওয়াটাকেই বলা হচ্ছে হিমাঙ্কের অবনমন। হিমাঙ্কের অবনমন অর্থাৎ আমরা যদি বিষয়টা এইভাবে ব্যাখ্যা করি, যেমন দেখো পানি পানি এবং বরফ, তো এই তাপমাত্রায় দেখা যায় যে এটি এমন একটি টেম্পারেচার, বিশুদ্ধ পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এই অবস্থায় একটি সাম্য অবস্থা এখানে সৃষ্টি হয়, এবং বরফের তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। উভয় ক্ষেত্রে একটি সাম্য অবস্থা রচিত হয়। বিশুদ্ধ পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড পানির হিমাঙ্ক, এবং এই অবস্থায় এটি বরফে পরিণত হয়, এবং এই টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে হিমাঙ্ক অবনমন হচ্ছে এখানে হচ্ছে বিশুদ্ধ দ্রাবক দ্বারা যখন একটি দ্রবণ তৈরি হয়, তখন বিশুদ্ধ সেই দ্রবণের তাপমাত্রা বা হিমাঙ্ক বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা কম হয়ে থাকে, আর এই বিষয়টাকে বলা হচ্ছে হিমাঙ্কের অবনমন। এবং এই বিষয়টি হচ্ছে একটি সংখ্যাগত ধারণা। এই সংখ্যাগত ধারণা এটি প্রকৃতির উপর নয়, বরং সংখ্যার উপর নির্ভর করে। আমি একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে এই বিষয়টি ব্যাখ্যা করি। সেটা হচ্ছে, মনে করো সুক্রোজ সুক্রোজ 0.1 মোল সুক্রোজ এবং ইউরিয়া 0.1 মোল, এই উভয়টিকেই যদি পানির মধ্যে মিশ্রিত করা হয়, যেমন সুক্রোজ 0.1 মোল 1 মোল, এটাকে যদি পানির মধ্যে দ্রবীভূত করা হয়, এর আণবিক ওজন হচ্ছে হচ্ছে 60 গ্রাম, এবং ইউরিয়া এক্ষেত্রে হচ্ছে m=180 গ্রাম। তো এইটা যদি উভয়টাকে পানির মধ্যে দ্রবীভূত করা হয়, তাহলে দেখা যাবে যে উভয় ক্ষেত্রে এর হিমাঙ্ক অবনমনের মান কিন্তু সমান হবে। অর্থাৎ এটি একটি সংখ্যাগত ধারণা, প্রকৃতিগত ধারণা নয়, কারণ এখানে সমঘনত্ব বিশিষ্ট দ্রবণের মধ্যে দ্রবণের যে হিমাঙ্ক অবনমনের মান সেটি একই সমান হবে। তো হিমাঙ্ক অবনমনের ক্ষেত্রে বিষয়টি আমরা লক্ষ্য করলাম। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি এখন ব্যাখ্যা করব, সেটা হচ্ছে হিমাঙ্ক অবনমনের ক্ষেত্রে রাউল্টের সূত্র। তো এর বিষয়ে অনেক গবেষণা হয়েছে। রাউল্টের সূত্র, বিজ্ঞানী রাউল্ট অনেক গবেষণার পরে দুটি সূত্র দিয়েছেন হিমাঙ্ক অবনমন সংক্রান্ত। সেই সূত্র হচ্ছে দুটি সূত্র। প্রথম সূত্র আমরা দেখি। প্রথম সূত্র রাউল্টের সূত্র। রাউল্টের সূত্র এটি প্রথম সূত্র আমরা দেখব। সেটা হচ্ছে যে কোনো অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রব্য দ্বারা দ্রবণের হিমাঙ্ক অবনমনের মান ওই দ্রবণের মোলালিটির সমানুপাতিক। খেয়াল করো, কোনো অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রব্য দ্বারা কোনো দ্রবণের হিমাঙ্ক অবনমনের মান ওই দ্রবণের মোলালিটির সমানুপাতিক। তাহলে মোলালিটির সমানুপাতিক, এখন আমরা হিমাঙ্ক অবনমনের মান এটাকে যদি বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক অবনমনের মান TF এবং দ্রবণের হিমাঙ্ক অবনমনের মান TF ড্যাশ, এইভাবে যদি একে নামকরণ করি, তাহলে এর হিমাঙ্ক অবনমনের মানটা হবে ডেল TF ইকুয়াল টু TF মাইনাস
টিএফ ড্যাশ। অর্থাৎ এইটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক অবনমন, এটা হচ্ছে দ্রবণের হিমাঙ্ক, এবং হিমাঙ্কের অবনমন হচ্ছে টিএফ মাইনাস টিএফ ড্যাশ। তো এক্ষেত্রে আমি যে সূত্রটা বললাম রাউল্টের প্রথম সূত্র, সেটা হচ্ছে অনদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রব্য দ্বারা কোনো দ্রবণের হিমাঙ্ক অবনমনের মান তার ওই দ্রবণের মোলালিটির সমানুপাতিক। এখন মোলালিটির সমানুপাতিক এইটাকে আমরা যদি প্রকাশ করি সি এম দ্বারা, এখন মোলালিটি অর্থাৎ এটা হচ্ছে ঘনত্ব বিষয়ক প্রতীক, তো সেটার জন্য হচ্ছে সি, এবং এই এম দ্বারা মোলালিটিকে প্রকাশ করা হয়। তাহলে এই সূত্রটা হিমাঙ্ক অবনমনের এই ক্ষেত্রে রাউল্টের প্রথম সূত্রটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে Cm is proportional to del Tf. Cm is proportional to del Tf, বা আমরা সূত্রটাকে এভাবে লিখতে পারি Cm, লক্ষ্য করো এটা হচ্ছে মোলালিটি, এবং ডেল টিএফ এটা হচ্ছে তোমার হিমাঙ্ক অবনমন। তাহলে ডেল টিএফ ইকুয়াল টু, আমরা এটাকে এভাবে লিখতে পারি কেএফ ইন্টু সিএম। আমরা এভাবে লিখবো কেএফ ইকুয়াল টু সিএম। তোমরা লেখাটা বুঝতে পারছো কিনা আমি এটা আবার পরিষ্কার করে লিখি, del TF equal to KF into CM। এইখানে KF একটি নতুন একটি ধ্রুবক এসেছে, এটাকে বলা হয় হিমাঙ্ক অবনমনের ধ্রুবক। এর আরো একটি নাম আছে, সেটার নাম হচ্ছে ক্রায়োস্কোপিক ধ্রুবক। del TF equal to KF into CM। তাহলে KF হচ্ছে ক্রায়োস্কোপিক ধ্রুবক বা হিমাঙ্ক অবনমন ধ্রুবক। তাহলে এইটা ছিল রাউল্টের প্রথম সূত্র। এখন আমরা চলে আসি রাউল্টের দ্বিতীয় সূত্রে। রাউল্টের দ্বিতীয় সূত্রটি হচ্ছে রাউল্টের দ্বিতীয় সূত্র রাউল্টের দ্বিতীয় সূত্র বলা হচ্ছে যে সমাণবিক বা সমপরিমাণ মোল বিশিষ্ট যখন বিভিন্ন ধরনের দ্রব্য, বিভিন্ন পরিমাণে বিভিন্ন দ্রব্য যখন সমাণবিক বা সমপরিমাণ দ্রব্য যখন একটি নির্দিষ্ট দ্রাবকের মধ্যে দ্রবীভূত করা হয়, সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে এই হিমাঙ্ক অবনমনের মান সমান হবে। তাহলে দেখো শর্ত কি হচ্ছে, সমাণবিক বা পরিমাণ দ্রব্য, শর্ত হচ্ছে দ্বিতীয় সূত্র, শর্ত হচ্ছে সমাণবিক বা সমপরিমাণ দ্রব্য, এটা যদি একটি নির্দিষ্ট দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়, নির্দিষ্ট দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়, সেক্ষেত্রে হিমাঙ্কের পরিমাণ কি হচ্ছে, সেক্ষেত্রে হিমাঙ্ক অবনমনটা কি হচ্ছে, একই হবে। তাহলে আমরা কি দেখছি রাউল্টের সূত্র থেকে, যে সমাণবিক সমপরিমাণ দ্রব্য নির্দিষ্ট দ্রাবকের মধ্যে কি করছি, দ্রবীভূত করছি। দ্রাবকে দ্রবীভূত করলে হিমাঙ্ক অবনমনের মান একই হবে। এসো আমরা এখন এটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করি। উদাহরণ হিসাবে আমরা ধরে নিই সমাণবিক বা সমপরিমাণ, মনে করো এ বি এবং সি, এ বি এবং সি এই তিনটা ভিন্ন ভিন্ন দ্রব্য, এ বি সি তিনটা ভিন্ন ভিন্ন দ্রব্য, এইটাকে একই পরিমাণে দ্রাবকের মধ্যে দ্রবীভূত করা হলো। এ বি সি একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে দ্রবীভূত করা হলো।
সেক্ষেত্রে হিমাঙ্ক অবনমনের পরিমাণ যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ডেল টি এফ এ ইকুয়াল টু ডেল টি এফ বি ইকুয়াল টু ডেল টি এফ সি। অর্থাৎ এক্ষেত্রে রেজাল্ট হিসাবে প্রতি ক্ষেত্রেই হিমাঙ্ক অবনমনের মান কিন্তু একই সমান পাওয়া গেছে। তাহলে রাউল্টের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানছি যে সম পরিমাণ মানে ভিন্ন ভিন্ন ধরনের দ্রবকে যদি একই পরিমাণ দ্রাবকের মধ্যে দ্রবীভূত করা হয় সেক্ষেত্রে হিমাঙ্ক অবনমনের পরিমাণ কিন্তু একই সমান হবে, যেটা আমরা এই সূত্রের সাহায্যে বুঝতে পারছি। এখন আমি একটি বাস্তব উদাহরণের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করি। সেটা হলো, মনে করো বাস্তব উদাহরণ হিসেবে আমরা সুক্রোজ এবং গ্লুকোজ 0.1 মোল গ্লুকোজ এবং 0.1 মোল সুক্রোজ 0.1 মোল গ্লুকোজ এবং 0.1 মোল সুক্রোজ এটাকে সম পরিমাণ পানির মধ্যে দ্রবীভূত করলাম। এক্ষেত্রে দেখা যাবে উভয় ক্ষেত্রে এই দুই দ্রবণের হিমাঙ্ক অবনমনের মান একই সমান হবে। সুতরাং এই টোটাল ব্যাখ্যা থেকে আমাদের বিষয়টি নিশ্চয়ই ক্লিয়ার হলো যে রাউল্টের দ্বিতীয় সূত্র সেটা হচ্ছে যে সমপরিমাণের ভিন্ন ভিন্ন দ্রবকে যদি একই পরিমাণ দ্রাবকের মধ্যে দ্রবীভূত করা হয় সেক্ষেত্রে হিমাঙ্ক অবনমনের মান একই সমান হবে। তাহলে আমরা হিমাঙ্ক অবনমনের ক্ষেত্রে রাউল্টের সূত্রের ব্যাখ্যাটা জানলাম। তো এখানে একটি গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন আছে, সেটা হচ্ছে অনুদ্বায়ী এবং অতড়িৎ বিশ্লেষ্য দ্রবের আণবিক ওজনের সাথে দ্রবণের হিমাঙ্ক অবনমনের সম্পর্ক। তো এই সম্পর্কটি তোমরা অবশ্যই বই থেকে দেখে নেবে, কারণ এই সম্পর্কের যে গাণিতিক ব্যাখ্যা এটি খুবই বর্ণনামূলক এবং এটি অনেক মানে ব্যাখ্যামূলক, যেটা এই ক্লাসে পুরো পরিপূর্ণভাবে এটি সময় দেওয়া সম্ভব নয়। এটা তোমরা অবশ্যই এটা দেখে নেবে এবং প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো এখন আমরা দেখব হিমাঙ্ক অবনমনের ক্ষেত্রে রাউল্টের সূত্রের প্রযোজ্যতা এবং সীমাবদ্ধতা, এই দুটি বিষয় একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে হিমাঙ্ক অবনমনের ক্ষেত্রে বা কলিগেটিভ প্রপার্টিসের ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে যে এই সূত্রগুলি প্রযোজ্য হয় সেক্ষেত্রে হচ্ছে অনুদ্বায়ী এবং অতড়িৎ বিশ্লেষ্য দ্রব হতে হবে, এবং দ্রবণকে অবশ্যই অনুদ্বায়ী এবং অতড়িৎ বিশ্লেষ্য। প্রযোজ্যতা হচ্ছে এক অনুদ্বায়ী ও অতড়িৎ বিশ্লেষ্য, অনুদ্বায়ী এবং অতড়িৎ বিশ্লেষ্য দ্রব হতে হবে এবং অতড়িৎ বিশ্লেষ্য এবং দ্বিতীয়টি হচ্ছে এটি লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। লঘু দ্রবণ হতে হবে। প্রযোজ্যতা এটি লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। যদি এক্ষেত্রে দ্রবণের কনসেন্ট্রেশন বা ঘনত্ব বেড়ে যায় তাহলে কিন্তু এই সূত্রটি কার্যকর হবে না। দ্রবণকে অবশ্যই লঘু হতে হবে এবং একই সাথে দ্রবকে অনুদ্বায়ী এবং অতড়িৎ বিশ্লেষ্য হতে হবে। এবং এই শর্তের ভিত্তিতে যদিও কলিগেটিভ প্রপার্টিস কাজ করে, তবু এটিকে এই প্রপার্টিসের বা হিমাঙ্ক অবনমনের ক্ষেত্রে এই প্রপার্টিসের এটিকে সীমাবদ্ধতাও বলা যেতে পারে। কারণ যদি ঘন দ্রবণ হয় অথবা অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রব না হয় সেক্ষেত্রে এই কলিগেটিভ প্রপার্টিস কার্যকর হয় না। তো এটিকে সীমাবদ্ধতা হিসেবেও ধরা হয়ে থাকে।
তো এই এই সূত্রগুলি প্রযোজ্য হওয়ার যে শর্ত, এই শর্তগুলি ক্ষেত্রে হিমাঙ্ক অবনমনের ক্ষেত্রে যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এর যে বিশুদ্ধ দ্রাবক সেটাকে অবশ্যই কঠিন আকৃতি হতে হবে, কঠিন অবস্থায় কঠিন অবস্থায় যেতে হবে এর দ্রাবককে। এবং যদি এটি কঠিন অবস্থায় না যায় তাহলে হিমাঙ্ক অবনমনের ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য হবে না। তো যদি কঠিন দ্রবণ তৈরি হয় তাহলে কঠিন দ্রব্য তৈরি হওয়া যাবে না। যদি কঠিন দ্রব্য তৈরি হয় সেক্ষেত্রে হিমাঙ্কের অবনমন নয় বরং হিমাঙ্কের উন্নয়ন হতে পারে। তো যাই হোক, এ পর্যন্ত আমি হিমাঙ্কের অবনমন সম্পর্কে তোমাদের কাছে বিস্তারিত ব্যাখ্যা করলাম। এখন চলে আসি আমরা কলিগেটিভ প্রপার্টিসের চতুর্থ যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটা হচ্ছে অসমোটিক চাপ। অসমোটিক চাপ সম্পর্কে আমি এখন ব্যাখ্যা করব। সেটা হচ্ছে অসমোটিক চাপ, এই বিষয়টি অভিস্রবণের সাথে সম্পর্কযুক্ত। তোমরা নিশ্চয়ই ইন্টারমিডিয়েটে অভিস্রবণ সম্পর্কে পড়েছো। তো সেই অভিস্রবণ সম্পর্কে আমরা সেই ধারণাটা এই পর্যায়ে কাজে লাগবে। সেটা হচ্ছে অসমোটিক চাপ কাকে বলে। প্রথমে আমরা এই বিষয়টি জেনে নিই। সেটা হচ্ছে যে অর্ধভেদ্য পর্দা দিয়ে যদি ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দুটি দ্রবণকে পৃথক করে রাখা হয় তাহলে দেখা যায় যে উচ্চ ঘনত্ব বিশিষ্ট দ্রবণ থেকে নিম্ন ঘনত্ব বিশিষ্ট দ্রবণের দিকে এর প্রবাহটা চলতে থাকে যতক্ষণ না এটা সাম্য অবস্থায় আসে বা উভয় দিকের ঘনত্ব সমান হয়। তো এই বিষয়টাই হচ্ছে অসমোটিক চাপ। তো এই অসমোটিক চাপের ক্ষেত্রে অভিস্রবণ চাপ বা অভিস্রবণ এর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা তড়িৎ প্রবাহের ক্ষেত্রে জানি যে এই তড়িৎ প্রবাহটা সাধারণত উচ্চ বিভব সম্পন্ন অঞ্চল থেকে নিম্ন বিভব সম্পন্ন অঞ্চলের দিকে বেশি প্রবাহিত হয়ে থাকে। তো অভিস্রবণের ক্ষেত্রেও একই বিষয় বা একই বৈশিষ্ট্য এখানে কার্যকর হয়ে থাকে। সেটা হচ্ছে আমরা এখন একটু ব্যাখ্যা দেখি। সেটা হচ্ছে অসমোটিক চাপ। এটা হচ্ছে উচ্চ বিভব সম্পন্ন উচ্চ রাসায়নিক বিভব উচ্চ তড়িৎ রাসায়নিক বিভব আর হচ্ছে নিম্ন তড়িৎ রাসায়নিক বিভব। এখন এই দুই ধরনের দ্রবণকে একটি অর্ধভেদ্য ঝিল্লি বা পর্দা দিয়ে যদি পৃথক করে রাখা হয় তাহলে দেখা যায় যে উচ্চ তড়িৎ বিভব অঞ্চল থেকে দ্রবণের প্রবাহ নিম্ন তড়িৎ রাসায়নিক বিভব অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে এবং এই প্রক্রিয়াটি ততক্ষণ কার্যকর থাকবে যতক্ষণ না উভয়ের দিকের ঘনত্ব এক সমান হয়। তো এই অভিস্রবণ চাপের ক্ষেত্রে অর্থাৎ এক্ষেত্রে অভিস্রবণ ঘটে। তো অর্ধভেদ্য পর্দার বিষয়টি কি আমি একটু ব্যাখ্যা করি। অর্ধভেদ্য পর্দা হচ্ছে এমন একটি ঝিল্লি বা এমন একটি পর্দা যেখানে দুটি ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দ্রবণের ভিতর দিয়ে তার মলিকুলগুলো পাস করবে। শুধুমাত্র মলিকুল পাস করবে, সেটা দ্রব কণাগুলি পাস করবে, এখানে দ্রাবক পাস করবে না। এর বৈশিষ্ট্য এরকম হতে হবে। যেমন মনে করো ডিমের খোলস। ডিমের খোলস। তো এটা ছিল অর্ধভেদ্য ঝিল্লি বা পর্দা। তো এখানে একটি ফিগারের মাধ্যমে আমি বিষয়টি ব্যাখ্যা করি, তোমরা দেখো। সেটা হচ্ছে আমরা ধরে নিই এটি হচ্ছে একটি অর্ধভেদ্য ঝিল্লি বা পর্দা। এখানে দ্রাবক অণু দুই ধরনের অণু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই জায়গায় যে মুভমেন্ট, কণাসমূহের যে মুভমেন্ট এই অর্ধভেদ্য ঝিল্লি বা পর্দার মধ্যে দিয়ে, সেখানে শুধুমাত্র
শুধুমাত্র এই দ্রব অণুগুলি মুভ করবে বা পাস করবে। আর এর ভেতরে এই প্রান্তে অবস্থিত যে যে ধরে নিই এটা উচ্চ ঘনত্ব আর এটা হচ্ছে নিম্ন ঘনত্ব অঞ্চল। তো এই উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব অঞ্চলের দিকে যে পাস করবে সেটা হচ্ছে দ্রব অণু, দ্রাবক অণু নয়। তো দ্রব অণু এবং দ্রাবক অণু এরা এইভাবে পাস করবে। তবে এক্ষেত্রে যেটি খুবই সূক্ষ্ম গবেষণার বিষয় সেটা হচ্ছে যে আমরা যেটা মনে করি বা যেটা ভাবি যে অভিস্রবণের ক্ষেত্রে বা অসমোটিক চাপের ক্ষেত্রে শুধুমাত্র দ্রব অণুগুলি উচ্চ ঘনত্ব অঞ্চল থেকে নিম্ন ঘনত্ব অঞ্চলের দিকে প্রবাহিত হয়, বিষয়টি কিন্তু তা নয়। আসলে এই মুভমেন্ট বা প্রবাহটা যেমন উচ্চ ঘনত্ব বিশিষ্ট অঞ্চল থেকে নিম্ন ঘনত্ব বিশিষ্ট অঞ্চলের দিকে হয়, ঠিক একইভাবে নিম্ন ঘনত্ব বিশিষ্ট অঞ্চল থেকে উচ্চ ঘনত্ব বিশিষ্ট অঞ্চলের দিকেও মুভমেন্ট হয়। পার্থক্য যেটা হচ্ছে সেটা যে এই কণাসমূহের মুভমেন্ট শুধুমাত্র উচ্চ ঘনত্ব বিশিষ্ট থেকে নিম্ন ঘনত্ব বিশিষ্ট অঞ্চলের দিকে প্রবাহ হারটা বেশি হয়, কিন্তু নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্ব বিশিষ্ট অঞ্চলের দিকে প্রবাহ হারটা কম হয়ে থাকে। এজন্য এই মুভমেন্টের হার কম বেশি হওয়ার কারণে আমরা যেটা আমাদের চোখের দৃষ্টিগোচর হয় সেটা হচ্ছে যে উচ্চ থেকে নিম্নের দিকে দ্রব অণুসমূহ প্রবাহিত হচ্ছে। তো এইটি হচ্ছে অসমোটিক চাপ। এখন আমি তোমাদের কাছে আরেকটি নতুন বিষয় ব্যাখ্যা করব, সেটা হচ্ছে অভিস্রবণ চাপ। অসমোটিক চাপ ব্যাখ্যা করতে গেলে অভিস্রবণ চাপ শব্দটি এটিও ব্যাখ্যা সাপেক্ষ। অসমোটিক চাপ বা অভিস্রবণ চাপ এটি হচ্ছে অভিস্রবণ চাপ বিষয়টি আমি ফিগারের সাহায্যে তোমাদেরকে ব্যাখ্যা করে দেখাই। দেখো, এটি একটি ইউ আকৃতির কাঁচ নল। এখানে একটি অর্ধভেদ্য পার্টিশন বা পর্দা, অর্ধভেদ্য ঝিল্লি দেখানো আছে এবং এই দুই প্রান্তে তরলের উচ্চতা একই সমান রয়েছে। এখানে দুটি পিস্টনকে এখানে আটকে দেওয়া হয়েছে এবং এই প্রান্ত যদি এ এবং এই প্রান্তটিকে বি ধরা হয়, তাহলে দেখো এ এবং বি এই দুই প্রান্ত, মাঝখানে একটি অর্ধভেদ্য পর্দা দ্রবণ এর মধ্যে যোগ করা হয়েছে এবং এই অভিস্রবণ চাপের ক্ষেত্রে আমরা এই অসমোটিক চাপকে আমি কিভাবে ব্যাখ্যা করলাম যে বিশুদ্ধ দ্রাবক যদি বিশুদ্ধ ধরে নাও, এটি হচ্ছে এ হচ্ছে বিশুদ্ধ দ্রাবক এবং এটি হচ্ছে দ্রবণ। তো অসমোটিক চাপের ক্ষেত্রে বিশুদ্ধ দ্রাবকের যে অসমোটিক চাপ সেটি হচ্ছে দ্রবণের অসমোটিক চাপ অপেক্ষা কম হয়ে থাকে। তো এখন এর ভেতর দিয়ে এই বিশুদ্ধ দ্রাবক এটি অর্ধভেদ্য ঝিল্লি বা পর্দার ভেতর দিয়ে বি এর দিকে প্রবেশ করছে এবং এই প্রবেশ করার সময় আমরা এ এবং বি এক্ষেত্রে যেটা আমরা দেখব যে এ অর্ধভেদ্য ঝিল্লি বা পর্দার ভেতর দিয়ে বি এর মধ্যে প্রবেশ করছে, আবার বি থেকে অর্ধভেদ্য ঝিল্লি বা পর্দার ভেতর দিয়ে এ এর মধ্যে প্রবেশ করছে। যে কথাটা আমি আগেই বললাম যে প্রবাহ হার উভয় দিকেই চলতে থাকে। একদিকে উচ্চ থেকে নিম্নের দিকে ঘনত্বটা বেশি, প্রবাহ হারটা বেশি থাকে, আর নিম্ন থেকে উচ্চ অঞ্চলের দিকে, উচ্চ ঘনত্ব বিশিষ্ট অঞ্চলের দিকে প্রবাহ হারটা কম হয়ে থাকে। তো এখন এইভাবে চলাকালীন এ থেকে বি যখন পিস্টন এ থেকে বি এর দিকে এটি মুভমেন্ট হয়, তখন এখানে অভিস্রবণ চাপের সৃষ্টি। এ থেকে বি এই দিকে যেহেতু উচ্চ থেকে নিম্ন ঘনত্বের দিকে প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে এটি মুভমেন্ট হতে থাকে এবং এই ঝিল্লির ভেতর দিয়ে এটি প্রবাহিত হতে থাকে। এখন বি পিস্টন প্রয়োগ করে যদি
চাপ প্রয়োগ করা হয় তাহলে দেখা যায় যে এর যে বিপরীতমুখী যে অভিস্রবণীয় চাপ সেটা বন্ধ হয়ে গেছে। এখন বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে এই প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। বি পিস্টনে চাপ প্রয়োগ করলে এই প্রক্রিয়া এই যে স্থানান্তর প্রক্রিয়া এটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এই বন্ধ হয়ে যাওয়া এটাকেই বলা হচ্ছে অভিস্রবণ চাপ। সুতরাং এই যে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়া বিশুদ্ধ দ্রাবক এবং এই বিশুদ্ধ দ্রাবক দ্বারা তৈরি যে দ্রাবক থেকে যে দ্রবণটা পাওয়া গেল, এই দ্রবণ এর মধ্যে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যে প্রবাহ হার সেইটা সম্পূর্ণরূপে বন্ধ করে দিলে দ্রবণের উপরে যে চাপ সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে অভিস্রবণীয় চাপ। তো সুতরাং আমরা বলতে পারি যে লঘু দ্রবণের এটি অবশ্যই লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য এবং লঘু দ্রবণের ক্ষেত্রে অভিস্রবণীয় চাপটা হচ্ছে একটি সংখ্যাগত ধর্ম। এটি পরিমাণগত ধর্ম নয়, এটা অবশ্যই একটা সংখ্যাগত ধর্ম। ধরে নাও এই একটি পাত্রের মধ্যে দুটি পাত্রের মধ্যে 0.1 মোল ইউরিয়া এবং অপর একটি পাত্রের মধ্যে একটিতে ইউরিয়া 0.1 মোল, পাত্রের মধ্যে অপর একটি পাত্রের মধ্যে 0.1 মোল গ্লুকোজ আলাদা আলাদা পাত্রের মধ্যে পানি দ্বারা দ্রবীভূত করা হলো। এখন এই পানি দ্বারা লঘু দ্রবণ তৈরি করা হলো এবং দেখা যাবে যে এই দুই দ্রবণের ক্ষেত্রে এর যে অসমোটিক চাপ সেটা একই সমান হবে, এর অসমোটিক চাপ একই সমান হবে। সুতরাং এই উদাহরণ বা এই বাস্তব প্রয়োগ থেকে আমরা বুঝতে পারলাম যে অসমোটিক চাপও এটি পরিমাণগত নয় বরং এটি সংখ্যাগত একটি ধারণা। তো এই অসমোটিক চাপ এই সূত্রটি আগের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেটা আমরা বিজ্ঞানী রাউল্ট এই সূত্রগুলি দিয়েছিলেন এবং এই রাউল্টের সূত্রের ভিত্তিতে আমরা আগের যে তিনটি বৈশিষ্ট্য ছিল সেটা ব্যাখ্যা করেছি। এখন এই অভিস্রবণ চাপ বা অসমোটিক চাপ এই বিষয়টিকে আমরা ভ্যান ড't হফ এর সূত্রের সাহায্যে ব্যাখ্যা করব। বিজ্ঞানী ভ্যান ড't হফ এই অভিস্রবণ চাপের তিনটি সূত্র দিয়েছেন বা অসমোটিক চাপের তিনটি সূত্র দিয়েছেন। এই তিনটি সূত্র প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সূত্র। এই প্রথম সূত্র ভ্যান ড't হফ সূত্র, তোমরা খাতায় লিখে নিতে পারো। এই সূত্রটি হচ্ছে ভ্যান ড't হফ সূত্র। বিজ্ঞানী ভ্যান ড't হফ তিনটি সূত্র দিয়েছেন। তার মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট একটি দ্রবণের তড়িৎ বিশ্লেষ্য কঠিন লঘু দ্রবণের অসমোটিক চাপ দ্রবণের মোলার ঘনমাত্রা বা মোলালিটির সমানুপাতিক। বিজ্ঞানী ভ্যান ড't হফের যে সূত্রটি রয়েছে সেটা হচ্ছে প্রথম সূত্র আমরা আগে যে সূত্র অভিস্রবণ চাপ হিমাঙ্ক অবনমনের ক্ষেত্রে যে সূত্রটি ব্যাখ্যা করেছিলাম মোটামুটি সেই ধরনের সূত্রের সাথে অনেকটা মিল রয়েছে। আমি যেটা বললাম যে স্থির তাপমাত্রায় একটি নির্দিষ্ট দ্রবণের লঘু দ্রবণের অসমোটিক চাপ দ্রবণের মোলারিটির সমানুপাতিক। স্থির তাপমাত্রায় একটি নির্দিষ্ট লঘু দ্রবণের অসমোটিক চাপ তার মোলারিটির সমানুপাতিক। লক্ষ্য করো, স্থির তাপমাত্রায় একটি
একটি লঘু দ্রবণের অসমোটিক চাপ স্থির তাপমাত্রায় একটি লঘু দ্রবণের অসমোটিক চাপ তার মোলারিটির স্থির তাপমাত্রায় একটি লঘু দ্রবণের অসমোটিক চাপ তার মোলারিটির সমানুপাতিক। এখন আমরা দ্বিতীয় সূত্র দেখব যে স্থির ঘনমাত্রা বিশিষ্ট কোনো দ্রবণের অসমোটিক চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তোমরা লিখে নিতে পারো। দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির তাপমাত্রায় আমরা কি জানলাম? স্থির তাপমাত্রায় কোনো দ্রবণের কোনো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট কোনো দ্রবণের অসমোটিক চাপ আগে ঠিকই ছিল, কোনো লঘু দ্রবণের অসমোটিক চাপ তার মোলারিটির সমানুপাতিক। এখন আমরা দেখছি স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট দ্রবণের অসমোটিক চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এটা ছিল দ্বিতীয় সূত্র, পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ অভিস্রবণ চাপ আমরা বিষয়টিকে এভাবে দেখাতে পারি, পাই অসমোটিক চাপ ইজ প্রপোর্শনাল টু টি। পাই অসমোটিক চাপ ইজ প্রপোর্শনাল টু এম। এটা হলো প্রথম সূত্র, পাই ইজ প্রপোর্শনাল টু এম। দ্বিতীয় সূত্র, পাই ইজ প্রপোর্শনাল টু পরম তাপমাত্রা টি। এখন আমরা চলে আসি তৃতীয় সূত্রে। সেটা হচ্ছে যে স্থির তাপমাত্রায় সম আয়তনের বিভিন্ন দ্রবণে সমমোল পরিমাণ বিভিন্ন দ্রব, ওই সকল দ্রবণের অসমোটিক চাপ একই সমান হবে। তৃতীয় সূত্র, তোমরা এটা অবশ্যই লিখে নিও। তৃতীয় সূত্র আমরা যেটা জানতে পারছি যে স্থির তাপমাত্রায় সম আয়তনের বিভিন্ন দ্রবণের সম সংখ্যক মোল পরিমাণ, স্থির তাপমাত্রায় সম সংখ্যক মোল পরিমাণ ভিন্ন ভিন্ন দ্রবণের সকলের ক্ষেত্রে ওই দ্রবণের অসমোটিক চাপ এক সমান হবে। তা আমরা এই বিষয়টি আগেও অন্য সূত্রের ক্ষেত্রে আমরা বিষয়টি আগেও ব্যাখ্যা করেছি যে এটি কিভাবে একই সমান হয়। তো এই ছিল অসমোটিক চাপ সংক্রান্ত তথ্য। এবং অসমোটিক চাপ এর প্রযোজ্যতা বা সীমাবদ্ধতা পূর্বের বৈশিষ্ট্যের মতোই, সেটা হচ্ছে যে এটি অবশ্যই কলিগেটিভ যে প্রপার্টিস রয়েছে এটি অবশ্যই তোমার এখানে লঘু দ্রবণ এর ক্ষেত্রে প্রযোজ্য, এবং এটি অনুদ্বায়ী এবং অতড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে এটি অবশ্যই প্রযোজ্য। এটি অনুদ্বায়ী এবং অতড়িৎ বিশ্লেষ্য হতে হবে, এটি ঘন দ্রবণ হওয়া যাবে না। এবং এক্ষেত্রে এটি দ্রবণের সাথে এই দ্রব্য বিয়োজিত বা সংযোজিত হওয়া যাবে না, সেক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য হবে না। তো আমি এখন একটা ছোট একটা অঙ্ক তোমাদের দেখিয়ে আজকের ক্লাসটি শেষ করব। সেটা হচ্ছে অসমোটিক চাপ সংক্রান্ত আমি যে বিষয়টি তোমাদের পড়ালাম সেই সংক্রান্ত। তোমরা সমাধান এর যে সমস্যাটি রয়েছে সেটা খাতায় লেখো। সেটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10%, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10% গ্লুকোজ, 10% গ্লুকোজ এর অসমোটিক চাপ নির্ণয় করো।
আমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি। তাহলে আমরা সূত্রে চলে যাই। পাই ভি ইকুয়াল টু, যে গাণিতিক ব্যাখ্যাটি আমি আজকে তোমাদের ব্যাখ্যা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই ব্যাখ্যা পড়তে বলেছি। সূত্রটি সেখান থেকে এসেছে। সূত্রটি হচ্ছে পাই ভি ইকুয়াল টু ডাব্লিউ, পাই ভি ইকুয়াল টু W2 M2 RT। এখন দেখো আমাদের বের করতে হবে অসমোটিক চাপ নির্ণয় করো, অর্থাৎ পাই। তাহলে আমরা সূত্রটাকে এইভাবে করে নিতে পারি, W2 ইকুয়াল টু V ইন্টু M2, এখানে হচ্ছে R ইন্টু T। এখন এই মানগুলো আমরা বসাবো। সেটা হচ্ছে W2 এখানে 10% গ্লুকোজ বলা হচ্ছে। 10% গ্লুকোজ অর্থাৎ হচ্ছে যে এখানে 10 গ্রাম গ্লুকোজ, এই অর্থে 10% গ্লুকোজ অর্থাৎ 10 গ্রাম 100 গ্রামের মধ্যে দ্রবীভূত আছে। আমরা এই সেন্সে এটাকে ধরে নিব। আর আয়তন ভি, এটাকে আমরা ধরে নিব 100 মিলিলিটারের মধ্যে, অর্থাৎ 10% গ্লুকোজ 10 গ্রাম 100 মিলিলিটারের মধ্যে দ্রবীভূত আছে। তাহলে ভিটা হচ্ছে 100 মিলিলিটার। আর হচ্ছে আর এটা তো তোমাদের নিশ্চয়ই জানা আছে আর এর মান, এবং টি পরম তাপমাত্রা, এই মানটি আমরা বসাবো। এরপরে হচ্ছে W2, এটা হচ্ছে গ্লুকোজের যে ওয়েট সেটা, এবং এখানে এর যে কনসেন্ট্রেশন, সেই বিষয়গুলো, সেই মানগুলো আমরা দেখাবো। সুতরাং এখন আমরা ভ্যালু বা এই মানটা উল্লেখ করি। সেটা হচ্ছে 10 ইন্টু এর যে মোলার গ্যাস ধ্রুবক 0.082 ইন্টু পরম তাপমাত্রা T ইকুয়াল টু, আয়তনকে আমরা ধরে নিয়েছি 100, এবং এখানে এর মূল সংখ্যা আমরা যে ঘনত্ব বা কনসেন্ট্রেশন এই 10% থেকে বের করে নিয়েছি, সেটা হচ্ছে 0.1। তাহলে এই ক্যালকুলেশন থেকে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে 12.392। এখানে অসমোটিক চাপ 12.392 চাপ, আমরা এটা ব্যাখ্যা করছি চাপ দিয়ে, অর্থাৎ এখানে হবে অ্যাটমসফিয়ার। এটাই হলো অ্যান্সার। তাহলে অসমোটিক চাপ নির্ণয় সংক্রান্ত আমি একটি ছোট্ট অঙ্ক তোমাদের দেখালাম। সূত্রটি তোমরা অবশ্যই এটা ব্যাখ্যা সহকারে পড়বে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। বিষয়বস্তুর তোমাদের আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে আমি তোমাদের যে কলিগেটিভ প্রপার্টিসের যে আরও দুটি বিষয়, অর্থাৎ অসমোটিক চাপ এবং হিমাঙ্ক অবনমন, এই দুটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের ডিসকাস করা বাকি আছে। তো সেটারই সর্বশেষ যে অংশবিশেষ বা টপিক ছিল সেটা আমি তোমাদের আজকের ক্লাসে ব্যাখ্যা করেছি। আশা করি এই 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 ব্যাখ্যার সাথে সাথে বা এই টপিকগুলো আলোচনার সাথে সাথে আমাদের এই চ্যাপ্টার, অর্থাৎ তরল ও দ্রবণ, এই চ্যাপ্টার শেষ হয়ে গেল, এবং তোমাদের সাথে আমার নির্ধারিত যে অধ্যায়টি ছিল সেই অধ্যায়টি সমাপ্ত হলো। তো তোমরা নিশ্চয়ই চ্যাপ্টারটা তোমাদের কাছে সহজবোধ্য হয়েছে। অবশ্যই তোমরা আমার ক্লাসগুলির আলোকে, অনলাইন ক্লাসগুলির আলোকে স্টাডি করার চেষ্টা করবে। আশা করি তোমাদের কাছে বিষয়টি অনেক ক্লিয়ার হবে, এবং তোমরা নিশ্চয়ই পরীক্ষার জন্য সহজেই এটার জন্য প্রস্তুতি নিতে পারবে। তো তোমাদের সকলের মঙ্গল কামনা করছি। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, এবং তোমাদের সকলের নীরব
থাকো এবং পড়াশোনার প্রতি মনোযোগী হও, এই কামনা করে আজকের ক্লাস শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।